এখন আমি তোমাদেরকে হাতুড়ি দিয়ে কাঠের টুকরোর মধ্যে পেরেক পোতার জন্য সমীকরণটা কিরকম হবে সেটা দেখাবো। দেখো আমি এখানে লিখে রাখছি, এখানে যখন আমাদের পেরেকটি আনুভূমিকভাবে থাকবে তখন আমাদের সমীকরণ হবে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এফ ইন্টু এস। এখানে এম হচ্ছে হাতুড়ির ভর, ভি হচ্ছে হাতুড়িটি যে বেগে পেরেককে আঘাত করবে, এফ হচ্ছে কাঠের টুকরোর প্রতিরোধী বল, এস হচ্ছে পেরেকটি কাঠের টুকরোর মধ্যে কতটুকু প্রবেশ করবে তার মান। যখন হাতুড়িটি পেরেকটিকে ভি বেগে আঘাত করে তখন এর গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। প্রাথমিক অবস্থায় পেরেকটি স্থির ছিল, হাতুড়িটির বেগ ছিল ভি। এরপরে হাতুড়িটি আঘাত করার পরে হাতুড়ি স্থির হয়ে গেল, কিন্তু পেরেকটি একটি বেগপ্রাপ্ত হবে। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে হাতুড়ির ভরবেগ এবং পেরেকের ভরবেগ কি সমান। তাহলে আমরা এটাও বলতে পারি হাতুড়ির গতিশক্তি এবং পেরেকের গতিশক্তি কি হবে? সমান হবে। সেজন্য হাতুড়িটি ভি বেগের কারণে যে পরিমাণ কাজ করতে পারে পেরেকটি ঠিক সমপরিমাণ কাজ করতে পারবে। তাহলে পেরেকটি কি পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করলো? হাফ এম ভি স্কোয়ার। এখন পেরেকটিকে যদি ভিতরে প্রবেশ করা থেকে প্রতিরোধ করতে হয় তাহলে এই প্রতিরোধী বলকে পেরেকটি যে পরিমাণ কাজ করতে পারবে তার সমপরিমাণ কাজ করতে হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এফ ইন্টু এস। এফ হচ্ছে কি বল, প্রতিরোধী বল, আর এস হচ্ছে পেরেকটির সরণ, মানে প্রতিরোধী বল কতটুকু পর্যন্ত কাজ করবে এস পরিমাণ দূরত্ব পর্যন্ত প্রতিরোধী বলটা কাজ করবে। তাহলে আনুভূমিকভাবে পেরেক পোতার ক্ষেত্রে সমীকরণ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এফ ইন্টু এস। এবার আমরা দেখব যদি পেরেকটি উলম্বভাবে থাকে তাহলে সমীকরণটি কিরকম হবে। ওই একই রকম ধরে নিলাম যে পেরেকটিকে হাতুড়িটি ভি বেগে আঘাত করবে, এবং দেখো যেহেতু হাতুড়িটি উলম্বভাবে কাজ করতেছে, এখানে হাতুড়ির দুই ধরনের কাজ করার শক্তি থাকবে। একটি হচ্ছে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এবং আরেকটি থাকবে হচ্ছে এমজি। এই এমজি ফোর্স কি করবে? এমজি বলটা কি করবে? পেরেকটি যতটুকু পর্যন্ত প্রবেশ করবে, আমরা ধরে নিলাম পেরেকটি এস পর্যন্ত প্রবেশ করবে, তাহলে এই অভিকর্ষ বলটা কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে? এস পরিমাণ দূরত্ব পর্যন্ত কাজ করতে পারবে। তাহলে হাতুড়িটির ভরের কারণে কাজ করবে কতটুকু? কাজ করার সামর্থ্য অর্জন করবে হাফ এম ভি স্কোয়ার, প্লাস অভিকর্ষ বলের কারণে কাজ করবে কতটুকু? এম জি ইন্টু এস। এখন এই টোটাল কাজ করার যে শক্তি, এটাকে প্রতিরোধ করবে কে? এটাকে প্রতিরোধ করবে কাঠের প্রতিরোধী বল। সেই প্রতিরোধী বল কতটুকু পরিমাণ কাজ করতে পারবে? এস পরিমাণ দূরত্ব পর্যন্ত কাজ করবে। তাহলে এই প্রতিরোধী বল দ্বারা কৃত কাজ হবে এফ ইন্টু এস। ওকে, আমি আবার বলে দিতেছি এখানে কিরকম হলো। হাতুড়িটি ভি বেগে পেরেকটিকে আঘাত করবে, তাহলে এই বেগের কারণে পেরেকটি কত গতিশক্তি লাভ করবে? হাফ এম ভি স্কোয়ার। এবং যেহেতু হাতুড়িটি উলম্বভাবে আঘাত করবে তাহলে এর উপর এমজি পরিমাণ অভিকর্ষ বল কাজ করবে। অভিকর্ষ বল কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে? এস পরিমাণ। তাহলে অভিকর্ষ বলের কারণে কাজ হবে এমজি এস। যেহেতু কাঠের টুকরোর মধ্যে পেরেকটি আটকে গেল, তার মানে এখানে প্রতিরোধী বল আছে। প্রতিরোধী বল কত? এফ। এই প্রতিরোধী বল এফ কতটুকু পরিমাণ কাজ করবে? এস দূরত্ব পরিমাণ। তাহলে আমাদের মোট সমীকরণ হবে হাফ এম ভি স্কোয়ার যোগ এম জি এস ইন্টু এফ ইন্টু এস।
এম হচ্ছে হাতুড়ির ভর, বি হচ্ছে হাতুড়ি যে বেগে পেরেককে আঘাত করবে, আর এস হচ্ছে হাতুড়ি পেরেকটি কাঠের টুকরোর মধ্যে কতটুকু প্রবেশ করবে, আর এখানে এফ হচ্ছে প্রতিরোধী বল। এবার আমরা দেখব যান্ত্রিক শক্তির নিত্যতা বা শক্তির সংরক্ষণশীলতা। আমরা জানি শক্তির বিনাশ বা ধ্বংস নেই। পৃথিবীতে মোট শক্তির পরিমাণ নির্দিষ্ট এবং শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে চলে যায়, কিন্তু মোট শক্তির পরিমাণ কি থাকে? সমান থাকে। এখন আমরা দেখব পরন্ত বস্তুর ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিত্যতা কাজ করে কিনা। আমরা ধরে নিলাম ভূমি থেকে বড় হাতের এইচ উচ্চতায় একটি বস্তু আছে, বস্তুটির ভর হচ্ছে এম। বস্তুটিকে যদি আমরা মুক্তভাবে পড়তে দেই তাহলে ধরে নিলাম বস্তুটি একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে এইচ পরিমাণ নিচে নেমে আসবে, ছোট হাতের এইচ পরিমাণ নিচে নেমে আসবে এবং বস্তুটির বেগ হবে ভি। যেহেতু বস্তুটিকে আমরা মুক্তভাবে পড়তে দিলাম তাহলে বস্তুটির আদিবেগ হবে কি? 0। এবং বি অবস্থানে আসার পরে বস্তুটি একটি বেগপ্রাপ্ত হবে, তার পরিমাণ হচ্ছে ভি। তাহলে এইখান থেকে এতটুকু হচ্ছে, মানে এ থেকে বি পর্যন্ত হচ্ছে ছোট হাতের এইচ, আর বি থেকে সি হচ্ছে বড় হাতের এইচ মাইনাস ছোট এইচ। এবার দেখো এ অবস্থানে মোট শক্তি কি হবে? স্থিতি শক্তি যোগ গতি শক্তি। যেহেতু এ অবস্থানে বস্তুটির কোনো বেগ ছিল না তাহলে তার কোনো গতিশক্তি থাকবে না, গতিশক্তি হবে 0। এবং বস্তুটি ভূমি থেকে কত উচ্চতায় রয়েছে? বড় হাতের এইচ। তাহলে এই অবস্থানের কারণে বস্তুটির মধ্যে একটি স্থিতি শক্তি থাকবে, তার পরিমাণ হচ্ছে mg বড় হাতের এইচ। তাহলে আমাদের এই বস্তুটির এই অবস্থানে মোট শক্তির পরিমাণ কত? mgh। বস্তুটি যখন এ থেকে বি অবস্থানে চলে আসলো তখন বস্তুটি একটি বেগ প্রাপ্ত হবে। আমরা সূত্র কি জানি? গতি সমীকরণ থেকে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as, এই সূত্র আমরা জানি। তাহলে ভি স্কয়ার আমরা বের করব, আদিবেগ 0 প্লাস 2, এর পরিবর্তে জি হবে অভিকর্ষ ত্বরণ, আর সরণ হবে ছোট হাতের এইচ পরিমাণ। তাহলে এখান থেকে আমরা ভি স্কয়ার ইকুয়াল 2g ছোট হাতের এইচ পেলাম। এবার দেখো বি অবস্থানে মোট শক্তির পরিমাণ কি? বি অবস্থানে মোট শক্তি হবে গতিশক্তি যোগ স্থিতি শক্তি। যেহেতু বস্তুটি বি অবস্থানে আসার পরে একটি গতিপ্রাপ্ত হয় সেহেতু তার একটি গতিশক্তি থাকবে, এর পরিমাণ হচ্ছে ½ mv স্কয়ার। এবং বি অবস্থানে যেহেতু বস্তুটি এখন ভূমি থেকে বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ উচ্চতায় অবস্থিত, তাহলে এই অবস্থানের কারণে বস্তুর মধ্যে স্থিতি শক্তি থাকবে। এই স্থিতি শক্তির পরিমাণ হবে mg বড় হাতের এইচ মাইনাস ছোট হাতের এইচ। যদি এখানে আমরা ক্যালকুলেশন করি, ভি স্কয়ারের মান বসিয়ে দেই 2gh, তাহলে এরকম আসবে। কাটাকাটি করলে mgh কাটা যায়, তাহলে আমাদের কি থাকে? বি অবস্থানের মোট শক্তি হলো mgh। দেখো এই অবস্থানের মোট শক্তি কত ছিল? mgh। বি অবস্থানের মোট শক্তি কত? mgh। অনুরূপভাবে আমরা যদি বস্তুটি যে পড়তেছিল এর যে কোনো অবস্থানে যদি আমরা মোট শক্তির পরিমাণ হিসেব করি তাহলে আমরা দেখব কি মোট শক্তির পরিমাণ সমান হচ্ছে। এবার আমরা দেখব বস্তু যদি উলম্বভাবে না পড়ে যদি কোনো আনত তল বরাবর পড়ে তাহলে গতিশক্তি সংরক্ষিত হয় কিনা। এখানে একটি তল আছে এবি, ধরে নিলাম এটা ভূমি। ভূমি থেকে একটি বস্তু, একটি আনুভূমিক তল
যে তলটি ভূমির সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে আছে, ভূমি থেকে এই বস্তুটি বড় হাতের এইচ উচ্চতায় রয়েছে এবং এখানে বস্তুটি স্থিরভাবে রয়েছে, মানে আমরা বস্তুটিকে মুক্তভাবে পড়তে দিব। তাহলে ধরে নিলাম কিছু সময় পরে বস্তুটি অভিকর্ষ ত্বরণ জি এর একটি উপাংশের কারণে সি বিন্দু থেকে ডি বিন্দুতে চলে আসলো এবং এর সরণ হলো কতটুকু, এস পরিমাণ। আর বস্তুটি কতটুকু নিচে নেমে গেল, ধরে নিলাম এক্স পরিমাণ নিচে নেমে গেল। ডি অবস্থানে বস্তুটি এখনো ভূমি থেকে কতটুকু উপরে অবস্থিত, এইচ মাইনাস এক্স। ওকে, আচ্ছা এবার দেখো সি অবস্থানে মোট শক্তির পরিমাণ কত হবে, গতিশক্তি যোগ স্থিতিশক্তি। যেহেতু সি অবস্থানে বস্তুটির কোনো গতিশক্তি, যেহেতু কোনো বেগ ছিল না, তাহলে গতিশক্তি কি হবে, শূন্য হবে। আর যেহেতু ভূমি থেকে এইচ উচ্চতায় ছিল, স্থিতিশক্তি হবে এম জি এইচ পরিমাণ। তাহলে মোট শক্তির পরিমাণ এম জি এইচ। সি অবস্থান থেকে বস্তুটি ডি অবস্থানে চলে আসলে বস্তুটি একটি বেগ প্রাপ্ত হয়। গতির সমীকরণ থেকে আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 AS। ভি স্কয়ার যেহেতু আদিবেগ শূন্য, সেখানে শূন্য, ইন্টু এর পরিবর্তে হবে জি সাইন থিটা, এর পরিবর্তে হবে জি সাইন থিটা। কেন? অভিকর্ষ ত্বরণ জি সরাসরি উলম্ব বরাবর কাজ করে। এখানে যেহেতু এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাহলে এই জি এর দুইটা যে উপাংশ হবে, একটা হচ্ছে তল বরাবর আর একটা হচ্ছে এই তলের সাথে, আনুভূমিক তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে কি, থিটা। কারণ এটা যদি থিটা হয়, এইখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে থিটা। অভিকর্ষ ত্বরণ জি সরাসরি নিচের দিকে কাজ করে। তাহলে এই তল বরাবর এই জি এর যে উপাংশটা হবে সেটা হচ্ছে জি সাইন থিটা। জি এর এই উপাংশের কারণেই বস্তুটি সি অবস্থান থেকে ডি অবস্থানে চলে আসবে। তাহলে আমরা ত্বরণের পরিবর্তে কি লিখব, জি সাইন থিটা। তাহলে এখানে ভি স্কয়ার ইকুয়াল 2G S সাইন থিটা পাওয়া যায়। এখন ডি অবস্থানে মোট শক্তি কি হবে, গতিশক্তি যোগ স্থিতিশক্তি। যেহেতু ডি অবস্থানে আসার পরে বস্তুটির একটি গতি ছিল, সেহেতু বস্তুটির গতিশক্তি থাকবে, তার পরিমাণ হচ্ছে কত, হাফ এম ভি স্কয়ার। এবং বস্তুটি এখনো ভূমি থেকে কিছুটা উচ্চতায় রয়েছে, তাহলে বস্তুটার একটি স্থিতিশক্তি থাকবে, তার পরিমাণ হচ্ছে এম জি এইচ মাইনাস এক্স। ভি স্কয়ারের মান যদি আমরা বসিয়ে দেই 2G S সাইন থিটা, এবং এখানে আমরা যদি গুণ করে দেই তাহলে আমরা পাবো mgx। আচ্ছা, এখানে s সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখব, x লিখব। কেন? লম্ব বাই অতিভুজ, এটা যদি থিটা হয় তাহলে এটা লম্ব, লম্ব বাই অতিভুজ সমান সমান আমরা কি জানি, সাইন থিটা। তাহলে x ইকুয়াল কি পাওয়া যায়, s সাইন থিটা। তাহলে এখানে s সাইন থিটার পরিবর্তে আমরা কি লিখব, x। এখানে দেখো mgx প্লাস mgx এবং মাইনাস mgx কাটা যায়, তাহলে আমাদের ডি অবস্থানে মোট শক্তি পাওয়া যায় mgh। এখন দেখো সি অবস্থানের মোট শক্তি ছিল mgh, ডি অবস্থানের মোট শক্তি হলো mgh। অনুরূপভাবে এই আনত তলের যে কোনো বিন্দুতে যদি আমরা মোট শক্তির পরিমাণ হিসেব করি, তাহলে mgh পরিমাণই আমরা শক্তি পাবো। তাহলে আমরা বলতে পারি আনত তলের ক্ষেত্রেও শক্তি সংরক্ষণ হয়। এবার আমরা দেখব পরন্ত বস্তুতে বাধা বল কাজ করলে সমীকরণ কি রকম হবে। ধরে নিলাম এম ভরের একটি বস্তু ভূমি থেকে এই উচ্চতায় আছে, অভিকর্ষ ত্বরণ জি নিচের দিকে কাজ করে এবং বাতাসের বাধা বল বিদ্যমান। এখানে এফ হচ্ছে বাতাসের বাধা বল।
তাহলে দেখো, যদি বাতাসের বাধা বল না থাকতো তাহলে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কত হতো? যেহেতু এখানে বস্তুটি স্থির আছে তাই গতিশক্তি শূন্য থাকতো। স্থিতিশক্তির পরিমাণ কত হতো? mgh। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির মোট শক্তি হতো mgh। এবং ভূমিতে বস্তুটির যেহেতু কোনো স্থিতিশক্তি থাকতো না, পুরোটাই গতিশক্তি হতো, তাহলে আমরা কি লিখতাম? mgh ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা লিখতে পারতাম। যেহেতু বাতাসের বাধা বল আছে, সেহেতু এই বস্তুটি নিজে নিজে mgh পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে, বা mgh পরিমাণ কাজ করার সামর্থ্য তার আছে। বাতাসের বাধা বল কি করবে? একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত এই বলটিকে কাজ করতে বাধা দিবে, প্রতিরোধ করবে। ধরে নিলাম কতটুকু ডিস্টেন্স পর্যন্ত বাধা দিবে? এস পরিমাণ। তাহলে বস্তুটি নিজে নিজে কাজ করার সামর্থ্য ছিল mgh, বাধা বল কতটুকু রিডিউস করে দিল? এফ ইন্টু এস। তাহলে আমরা যতটুকু পাবো, শক্তি পাবো এই বস্তু থেকে, সেটা কত? হাফ এম ভি স্কোয়ার। মানে বাধা বল থাকার পরেও বস্তুটির ভূমিতে বেগ ছিল কত? ভি। তাহলে বস্তুটির বাধা বল রিডিউস করে দেওয়ার পরেও কতটুকু কাজ করার সামর্থ্য বাকি রইল? হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা কিরকম হবে? mgh মাইনাস এফ ইন্টু এস ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা দেখব, যদি বাতাসের বাধা না হয়ে অন্য কোনো কিছুর বাধা হয় তাহলে আমরা কিভাবে সমীকরণ গঠন করব। ধরে নিলাম এটি ভূমি থেকে আচ্ছা, একটু ইন্টারাপ্ট করলাম। এখানে যেহেতু আমি আসলে পুরো লাইভটা হচ্ছে রেকর্ডেড ছিল, তো যখন আমি এই ম্যাথ এখানে যে প্রবলেমটা আছে, এই সমীকরণটা যখন আমি রেকর্ড করলাম, তখন আমার আসলে একটু ভুল হয়েছে, আমি এটা খেয়াল করিনি। তো এখন আমি একটু সংশোধন করে দিতেছি। এখানে ওই রেকর্ড মানে এই টপিকটাতে একটু সমস্যা আছে, মানে ওইখানে আমি যে সমীকরণটা রেকর্ড করেছি ওই সমীকরণটা ঠিক নেই। ঠিক আছে, আমি এখানে তোমাদেরকে এটা ঠিক করে দেখাচ্ছি যে আসলে এটা কিরকম হবে। দেখো, তো এখানে ধরে নিলাম, ওকে, ধরে নিলাম একটি বস্তু এ অবস্থান থেকে বি অবস্থানে ভূমিতে আসলো। তো উপর থেকে যেহেতু আমি একটি বস্তুকে ছেড়ে দিছি, তার মানে আদিবেগ কত? শূন্য হবে। এবং ভূমি থেকে বস্তুটি কত উচ্চতায় ছিল? এইচ উচ্চতায়। এবং বি অবস্থানে আসার পরে বস্তুটির বেগ হলো ভি। এবার এই বি অবস্থানে আসলে বস্তুটি কিছুটা শক্তি লাভ করে, যেই শক্তি দ্বারা সে কি করতে পারবে? কাজ করতে পারবে। এখন সে কতটুকু শক্তি লাভ করে? যদি আমরা এখানে বেগের হিসাব করি তাহলে এখানে গতিশক্তি থাকবে। শুধুমাত্র ভূমি থেকে আমরা এই উচ্চতা, এই অংশটুকু নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে বি অবস্থানে আসলে বস্তুর স্থিতিশক্তি থাকবে না, পুরোটাই কি হয়ে যাবে? গতিশক্তি হয়ে যাবে। মানে বি অবস্থানে বস্তুর কি থাকবে? গতিশক্তি থাকবে। এরপর বস্তুটি যখন কাদার মধ্যে প্রবেশ করবে, কাদার মধ্যে প্রবেশ করলে দেখো, ধরে নিলাম যে বস্তুটি এক্স ডিস্টেন্স পরে থেমে যাবে। বস্তুটি এক্স ডিস্টেন্স পরে থেমে যাবে। কেন থামবে? কারণ কাদার মধ্যে প্রতিরোধী বল আছে, কাদার প্রতিরোধী বল আছে। কাদার এই প্রতিরোধী বল কি করবে? এই যে বস্তুটির কাজ করার যে ক্ষমতাটা ছিল সেটাকে পুরোটা কি করে দিবে? রিডিউস করে দিবে। মানে তার সমান পরিমাণ কাজ করবে। কাজ করলে কি হবে? বস্তুটিকে সে থামিয়ে দিতে পারবে। ওকে, তাহলে বি অবস্থানে আসলে বস্তুটির গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। এখন দেখো, বস্তুটি আরো কিছুটা নিচে নেমে যায়। তার মানে হচ্ছে এই যে নিচে নেমে যাওয়ার কারণে, বস্তুর অবস্থানের কারণে তার মধ্যে স্থিতিশক্তি থাকবে, সেই পরিমাণও সে কাজ করতে পারবে। তাহলে গতির কারণে কাজ করার শক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এবং
অভিকর্ষীয় বলের কারণে হচ্ছে কি mg x পরিমাণ কাজ করবে। তাহলে বস্তু মোট কত কাজ করতে পারবে? হাফ mv স্কয়ার যোগ mg x। এখন যদি এই বস্তুটাকে থামাতে হয় তাহলে এর সমপরিমাণ কাজ করতে হবে কাদার প্রতিরোধী বলকে। তো ধরে নিলাম কাদার প্রতিরোধী বল হচ্ছে F। তাহলে কাদার প্রতিরোধী বল কতটুকু অংশ জুড়ে কাজ করবে? x পরিমাণ। তাহলে কাদার প্রতিরোধী বল কতটুকু কাজ করবে? F ইন্টু x। আচ্ছা, এটা হলো একটা সমীকরণ। আবার দেখো উপরে যে সমীকরণটা আছে, এখানে যদি আমি এবি অংশ নিয়ে আলোচনা করি তাহলে বিতে গতিশক্তি থাকবে, কোনো স্থিতিশক্তি থাকবে না। আমি কিন্তু এবি অংশ নিয়ে আলোচনা করতেছি। তাহলে এবি অংশের বি পয়েন্টে কোনো স্থিতিশক্তি থাকবে না, টোটালটাই কি হয়ে যাবে? গতিশক্তি। আর এই গতিশক্তি কোথা থেকে আসবে? এই বস্তুটির অবস্থানের কারণে যে স্থিতিশক্তি ছিল সেখান থেকে কনভার্ট হয়ে গতিশক্তি হবে। তো এই বস্তুটির এ অবস্থানে যখন বি থেকে এ উচ্চতায় সে ছিল তখন তার স্থিতিশক্তি কত ছিল? mgh। এরপর যখন বস্তুটি আরো কিছুটা নিচে নেমে যায় x পরিমাণ, তখন এই অবস্থানের কারণে তার স্থিতিশক্তি কত? mgx পরিমাণ। তাহলে এই বস্তুটির মোট শক্তির পরিমাণ হচ্ছে mgh প্লাস mgx, মানে এই পরিমাণ বস্তুটি কাজ করতে পারে। বস্তুটিকে থামাতে হলে অবভিয়াসলি কাদার প্রতিরোধী বলকে সমপরিমাণ কাজ করতে হবে। তো ধরে নিচ্ছি কাদার প্রতিরোধী বল হচ্ছে F, কাদার প্রতিরোধী বল x অংশ পর্যন্ত কাজ করবে। তাহলে আমাদের 2 নম্বর সমীকরণটা এরকম হবে। আমি মূলত এরকম লিখতে চেয়েছিলাম, কিন্তু আসলে যে কোনো কারণে হোক ওই সমীকরণটা ভুল হয়েছে। ওকে, ভিডিওটা কন্টিনিউ হবে, এটা স্কিপ করার সুযোগ নেই, সো আমি ভিডিওটা বাজাচ্ছি। এই উচ্চতায় m ভরের একটি বস্তু রয়েছে। এই বস্তুটিকে যদি আমরা মুক্তভাবে পড়তে দেই তাহলে বি অবস্থানে আসার পর বস্তুটি একটি বেগপ্রাপ্ত হবে যার মান হচ্ছে v, এবং নিচে যে অংশটা দেখা যাচ্ছে ধরে নিলাম এটা কাদা। তাহলে এই বস্তুটি এই কাদার মধ্যে কিছুটা প্রবেশ করলো, ধরে নিলাম তার পরিমাণ হচ্ছে x। তাহলে দেখো বি থেকে এ পর্যন্ত বস্তুটি নিচে নেমে আসলো। বস্তুটির স্থিতিশক্তির কারণে বস্তুটি কতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করে? mgh পরিমাণ। যখন বস্তুটি বি অবস্থানে চলে আসলো, বি অবস্থানে বস্তুটির একটি বেগ আছে, তাহলে বি অবস্থানে বস্তুর গতিশক্তি থাকবে। তাহলে এই গতিশক্তির কারণে বস্তু আরো কতটুকু কাজ করতে পারবে? হাফ mv স্কয়ার। এরপরে দেখো বস্তুটি বি থেকে সি অবস্থানে চলে আসলো, কাদার মধ্যে কতটুকু প্রবেশ করলো? বি থেকে সি পর্যন্ত। তাহলে বস্তুটি তার বস্তুর এখানে অবস্থানের পরিবর্তন হয়েছে, বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে কতটুকু? এক্স পরিমাণ। তাহলে বস্তুটি তার অবস্থানের কারণে আরো কতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করলো? mgx পরিমাণ। তাহলে বস্তুটি মোট কাজ করার সামর্থ্য অর্জন করলো mgh যোগ হাফ mv স্কয়ার যোগ mgx পরিমাণ। এবার দেখো বস্তুটি কাদার মধ্যে সি অবস্থানে এসে থেমে গেল। তাহলে কাদার বাধা বল কি করলো? এই x পরিমাণ দূরত্ব পর্যন্ত বস্তুটির উপর কাজ করে বস্তুটিকে থামিয়ে দিল। তার মানে হচ্ছে বস্তুটির কাজ করার যে সামর্থ্য ছিল কাদার বাধা বল তার সমপরিমাণ কাজ করলো, এর ফলে বস্তুটি থেমে গেল। তাহলে কাদার বাধা বল কতটুকু কাজ করলো? F ইন্টু x। ওকে, তাহলে বাতাসের বাধা বল না হয়ে অন্য কোনো যদি বাধা বল হয় তাহলে আমরা এভাবে সমীকরণ গঠন করব। সমীকরণটি আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। বস্তুটি তার এইচ অবস্থানের কারণে কতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করে? mgh পরিমাণ, এবং বস্তুটি আরো কিছুটা নিচে নেমে গেল x পরিমাণ। তাহলে এই যে x পরিমাণ অবস্থানের পরিবর্তন হলো, এর ফলে সে কতটুকু কাজ করার সামর্থ্য অর্জন করে? mgx পরিমাণ। আর বি অবস্থানে যেহেতু বস্তুটির একটি বেগ থাকবে, তাহলে বি অবস্থানে বস্তুটির গতিশক্তি থাকবে, তার পরিমাণ কত? হাফ mv স্কয়ার। তাহলে এখানে বাম পাশে পুরো অংশটা হচ্ছে কি? বস্তুর
সামর্থ্য, সে কতটুকু কাজ করতে পারে। যদি কাদার বাধা বল তাকে থামাতে চায়, বস্তুটিকে থামাতে চায়, তাহলে তার সমপরিমাণ কাজ করতে হবে। যেহেতু এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করার পর বস্তুটি থেমে গেল, তার মানে কাদার বাধা বল এক্স পরিমাণ দূরত্ব পর্যন্ত কাজ করে বস্তুটিকে থামিয়ে দিল বা তার সমান পরিমাণ কাজ করে ফেলল। তাহলে আমাদের সমীকরণ হবে কি, mgh প্লাস হাফ mv স্কোয়ার প্লাস mgx ইকুয়াল f ইন্টু এক্স। এখানে এক্স হচ্ছে কাদার মধ্যে কতটুকু বস্তুটি প্রবেশ করলো। এবার আমরা দেখব সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বল কি। যদি কোনো একটি বল একটি বস্তুর উপর ক্রিয়া করে প্রাথমিক অবস্থান থেকে শুরু করে যে কোনো পথে ঘুরে আবার সেই আদি অবস্থানে ফিরে আসে, তাহলে যদি কাজের পরিমাণ শূন্য হয় তাহলে ওই বলটাকে আমরা কি বলবো, সংরক্ষণশীল বল। আর যদি কাজের পরিমাণ শূন্য না হয় তাহলে আমরা বলবো অসংরক্ষণশীল বল। ধরে নিলাম একটি বল এই বিন্দুতে একটি বস্তু আছে, এই বস্তুটির উপর ক্রিয়া করে একটি নির্দিষ্ট পথ ঘুরলো, ঘুরে আবার নির্দিষ্ট পথের প্রয়োজন নেই, যে কোনো পথ হলেও হবে। আমি ধরে নিলাম আমি যেটা আঁকলাম এটা হলো আমার জন্য নির্দিষ্ট পথ। তাহলে আবার যদি সে এই অবস্থানে ফিরে আসে এবং কাজের পরিমাণ শূন্য হয়, তাহলে আমরা বলবো এখানে যে বলটি কাজ করছে সেটি শূন্য বল। যেমন আমরা বলতে পারি অবিকর্ষীয় বল কিভাবে শূন্য বল হয়, সংরক্ষণশীল বল কিভাবে হলো। ধরো একটি বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়ে মারলে, তাহলে সে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করলো এবং সে একটি নির্দিষ্ট সময় পরে আবার ভূমিতে ফিরে আসলো, তখন অবিকর্ষ বলের দিকেই সে কাজ করলো। তাহলে তার মোট কাজের পরিমাণ কি হবে, শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি অবিকর্ষ বল একটি কি, সংরক্ষণশীল বল। ওকে, এছাড়াও সংরক্ষণশীল বলের উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক বল, আদর্শ স্প্রিং। এবং অসংরক্ষণশীল বলের যদি আমরা একটি উদাহরণ দেই তাহলে আমরা বলতে পারি ঘর্ষণ বল। ওকে, তাহলে সংরক্ষণশীল বল কি, যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য। অসংরক্ষণশীল বল হলো যে বল দ্বারা কৃতকাজের পরিমাণ শূন্য নয়। এবার আমরা জানব ক্ষমতা কি। কোন একটি বস্তুর কাজ করার হারকে ক্ষমতা বলে, অথবা একক সময়ে একটি বস্তু যতটুকু কাজ করতে পারে তাকে ওই বস্তুটির ক্ষমতা বলা হয়। ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ক্ষমতা পি ইকুয়াল কি, কাজ ভাগ সময়। কাজকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, ডব্লিউ ভাগ টি। আবার কাজ কি, বল ইন্টু সরণ। ধরে নিলাম বস্তুটি এফ পরিমাণ বল প্রয়োগ করে এস পরিমাণ সরণ ঘটালো, তাহলে কতটুকু কাজ করলো, এফ ইন্টু এস। আবার আমরা জানি সরণ বাই সময় হচ্ছে বেগ, তাহলে আমরা কাজ ইকুয়াল কি পেলাম, বল ইন্টু বেগ। এবার আমরা দেখব ক্ষমতার মাত্রা কি। ক্ষমতার মাত্রা হলো কাজ বাই সময়ের মাত্রা। আবার কাজ হলো কি, বল গুণন সরণ। বল কি, বল হলো ভর গুণন ত্বরণ। ওকে, তাহলে কাজ হলো বল গুণন সরণ, বল হলো ভর গুণন ত্বরণ। আচ্ছা, এখানে আমি ভর, সরণ এবং সময়কে আলাদা করে রাখলাম, ভর, সরণ এবং সময়কে আলাদা করে রাখলাম। ত্বরণ কি, ত্বরণ হলো বেগ বাই সময়। তাহলে আমরা কি পেলাম, ভর গুণন সরণ, আর নিচে দুটি সময়, তাহলে হলো সময় এর উপরে স্কয়ার। বেগ কি, বেগ হলো সরণ ভাগ সময়। তাহলে ওভারঅল আমাদের মাত্রাটা কি দাঁড়ালো, ভরের মাত্রা হলো এম,
সরণের মাত্রা হলো এল, উপরে যেহেতু দুটি সরণ আছে তাহলে এল স্কোয়ার, সময়ের মাত্রা হলো টি, নিচে 3টি সময় আছে তাহলে হলো টি কিউব। এভাবে ক্ষমতার মাত্রা কি পাওয়া যায়? এম এল স্কোয়ার টি ইনভার্স 3। এবার আমরা দেখব ক্ষমতার একক, বিভিন্ন ধরনের এককগুলো দেখব। তো ক্ষমতার একক হবে কাজ বাই সময়ের একক। তো কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে ক্ষমতার একক কি হলো? জুল পার সেকেন্ড। জুল পার সেকেন্ডকে বলা হয় ওয়াট। দেখো আমি পাশে লিখে রাখছি কিভাবে কাজের একক জুল হলো। কাজের আরেকটি একক আছে যাকে বলা হয় এইচপি বা হর্স পাওয়ার। হর্স পাওয়ার বলতে বোঝা যাচ্ছে ঘোড়ার শক্তি। অনেক সময় 1 ঘোড়া 2 ঘোড়া এভাবে মোটরের ক্ষমতাকে বলা হয় যে 1 ঘোড়া মোটর অথবা 2 ঘোড়া মোটর, সেটাই এই এইচপি। 1 এইচপি মানে 1 ঘোড়া, 2 এইচপি মানে 2 ঘোড়া। 1 এইচপি বা 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। 746 ওয়াট। 1 এইচপি ইকুয়াল 746 ওয়াট এবং 550 ফুট পাউন্ড। তো দেখো এখানে 746 এই ওয়াট, এটা কিন্তু অভিকোষ, এটা পরম একক, এবং 550 ফুট পাউন্ড এটা কিন্তু অভিকোষীয় একক। এটা মনে রাখতে হবে, 746 ওয়াট পরম একক এবং 550 অভিকোষীয় একক। এছাড়া ক্ষমতার আরো দুটি একক রয়েছে। একটি হচ্ছে কিলোওয়াট। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট এবং 1 মেগাওয়াট ইকুয়াল হচ্ছে 10⁶ ওয়াট। এবার আমরা দেখব কর্মদক্ষতা কি। কোন একটি যন্ত্রের কর্মদক্ষতা বলতে বোঝায় যে ওই যন্ত্র কতটুকু শক্তিকে কাজে পরিণত করতে পারলো এবং তাকে মোট কতটুকু শক্তি প্রদান করা হয়েছিল তার অনুপাত। এই অনুপাতটাকে বলা হয়ে থাকে ওই যন্ত্রটির কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। একটি যন্ত্রে কতটুকু শক্তি প্রদান করা হলো এবং তার থেকে সে কতটুকু শক্তি কাজে খাটালো, এর যে অনুপাত, এটাকে আমরা বলে থাকি হচ্ছে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি। কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, এজন্য এটাকে 100 দ্বারা গুণ দিয়ে দেওয়া হয়। এবার দেখি একটি যন্ত্রের কর্মদক্ষতা 50% বলতে কি বোঝায়। একটি যন্ত্রের কর্মদক্ষতা 50% মানে হলো যন্ত্রটিকে আমরা যে পরিমাণ শক্তি প্রদান করব, মানে যতটুকু আমরা ইনপুট দিব তার অর্ধেক পরিমাণ মানে 50% সে কাজে প্রয়োগ করতে পারবে। আমরা যদি তাকে 100% কাজ করার মতো শক্তি প্রদান করি তাহলে সে 100% শক্তি ব্যবহার করে কাজ করতে পারবে না। সে কাজ করবে আমরা যতটুকু শক্তি প্রদান করলাম তার অর্ধেক শক্তিটুকু ব্যবহার করে কাজ সম্পাদন করতে পারবে। তাহলে ওই যন্ত্রটির কর্মদক্ষতা হলো 50%। 20% শক্তির অপচয় হলে একটি যন্ত্রের কর্মদক্ষতা কত? যেহেতু 20% শক্তি অপচয় হয়ে যায়, তার মানে 100% শক্তি প্রদান করলে সে কেবলমাত্র 80% শক্তিকে কাজে লাগাতে পারে, 20% শক্তির অপচয় হয়ে যায়। তাহলে ওই যন্ত্রটির কর্মদক্ষতা হবে 80%। কোন একটি যন্ত্রের শক্তির অপচয় যদি 20% হয় তাহলে ওই যন্ত্রটির কর্মদক্ষতা হবে 80%। কোন একটি যন্ত্রের ক্ষমতা যদি 5 হর্স পাওয়ার বা 5 এইচপি হয় তাহলে এর ক্ষমতা কত ওয়াট? আমরা জানি 1 এইচপি সমান সমান 746 ওয়াট। তাহলে 5 এইচপি ইকুয়াল 746 ইন্টু 5, টোটালি হলো 4430 ওয়াট। এবার আমরা
কাজ ক্ষমতা শক্তির অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান করব। একটি পাম্প প্রতি মিনিটে 1200 কেজি পানি 6 মিটার উপরে তুলিয়া 32 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? মানে এখানে আমাদের পাম্পটির ক্ষমতা বের করতে হবে এবং ক্ষমতাটা বের করতে হবে হর্স পাওয়ারে। হর্স পাওয়ারের বাংলা হচ্ছে অশ্ব ক্ষমতা। তাহলে ধরে নিলাম এটি একটি পাম্প। এই পাম্প পানিকে কতটুকু উপরে উঠালো? এখান থেকে 6 মিটার উপরে উঠালো। 6 মিটার উপরে উঠানোর পর পানিকে কত বেগে ছুঁড়ে মারলো? 32 মিটার পার সেকেন্ড বেগে 6 মিটার উপর থেকে ছুঁড়ে মারলো। আচ্ছা, তাহলে এই 1200 কেজি পানিকে 6 মিটার উপরে উঠাতে কাজ করতে হয়েছে এবং 32 মিটার পার সেকেন্ড এই বেগে ছুঁড়ে মারতে আরো কাজ করতে হয়েছে। ওকে, আচ্ছা দেখো আমি ডাটাগুলো লিখে রেখেছি, তারপর আমি বলতেছি। একটি পাম্প প্রতি মিনিটে মানে সময় কত? 1 মিনিট। 1200 কেজি, তাহলে ভর কত? 1200 কেজি। পানি 6 মিটার উপরে তুলিয়া, তাহলে এই শিকল কত? 6 মিটার। মানে পানিকে সে প্রথমে এখান থেকে 6 মিটার উপরে তুললো। উপরে তুলিয়া 32 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করে। তাহলে 6 মিটার উপরে তুলিয়া কত বেগে নিক্ষেপ করলো? 32 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে 6 মিটার উপরে উঠাতে কাজ করতে হয়েছে এবং 32 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করতে তার আরো কিছু কাজ করতে হয়েছে। তাহলে দেখো আমরা ক্ষমতা পি ইকুয়াল কি জানি? কাজ ভাগ সময়। এই পাম্পটিকে কতটুকু কাজ করতে হয়েছে? প্রথমে এখান থেকে 6 মিটার উপরে উঠাতে কাজ করতে হয়েছে mg h পরিমাণ। এরপরে পানিকে 32 মিটার পার সেকেন্ড বেগে ছুঁড়ে মারতে আরো কিছু কাজ করতে হয়েছে, তার পরিমাণ হচ্ছে হাফ m v স্কয়ার। তাহলে m এর মান আমরা যদি বসিয়ে দেই, mg h এবং v এর মান আমরা যদি বসিয়ে দেই, তাহলে আমরা ক্ষমতাটা ওয়ার্ডে পেয়ে যাব। তাহলে আমাদের কত ওয়াট আসলো? 11,416 ওয়াট। আমরা জানি 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা ইকুয়াল হচ্ছে 746 ওয়াট। তাহলে আমরা যদি 11,416 কে 746 দ্বারা ভাগ দেই, তাহলে আমরা ক্ষমতাটা হর্স পাওয়ারে পেয়ে যাব 15.3 হর্স পাওয়ার। এখানে একটি জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আমরা কাজের পরিমাণ পরম এককেও বের করতে পারি, আবার অভিকর্ষীয় এককেও নিতে পারি। আমরা এখানে কাজের পরিমাণ mgh এটি নিলাম, এটা হচ্ছে পরম এককে যদি আমরা নেই তাহলে mgh। যদি আমরা অভিকর্ষীয় এককে নিতাম তাহলে g আমাদের নেওয়ার প্রয়োজন ছিল না, এখানে g গুণ করার প্রয়োজন ছিল না, তাহলে এখানে কি হতো? mh হতো। কিন্তু এখানে এই দুইটা রাশি কি আছে? একটার একটার সাথে যোগ আকারে আছে, তাহলে এদের উভয়ের এককটা কি হতে হবে? একই রকম হতে হবে। চলো আমরা দেখে নেই এই দুটোর একক একই রকম কিনা। mgh, তাহলে ভরের একক কি? কেজি। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু উচ্চতার একক কি? মিটার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে নিউটন, গুণাকারে থাকলো মিটার, তাহলে নিউটন মিটার কি? জুল। যদি আমরা জি গুণ না করতাম তাহলে এখানে শুধু থাকতো কি? কেজি মিটার হতো। যদি আমরা জি গুণ না করতাম তাহলে কি হতো? কেজি মিটার। আচ্ছা, এবার এখানে দেখি ভরের একক কি? কেজি। বেগের একক মিটার পার সেকেন্ড, এর উপরে হোল স্কয়ার আছে, তাহলে কি আসলো? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। একটা মিটারকে আলাদা করে দিলাম, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু মিটার। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে নিউটন, আর নিউটন মিটারে হচ্ছে জুল। তাহলে দেখো আমরা যদি এখানে mh নিতাম
এমএস নিলে আমাদের এককটা কি আসতো? এমএস নিলে আমাদের একক আসতো কেজি মিটার, এটা হচ্ছে অভিকর্ষীয় একক। আর এই পাশে হাফ এমবি স্কয়ার, এখানে এককটা আসে কি একক? পরম একক। তাহলে আমরা যদি এমজিএইচ না নিয়ে শুধু এমএস নিতাম তাহলে কিন্তু আমাদের এককটা মিলতো না। এই কারণে আমরা এখানে কি নিলাম? এমজিএস নিলাম। এটাও আমরা নিলাম পরম এককে, এটাও নিলাম পরম এককে। ওকে, এবার দেখো, যদি এফপিএস এ থাকতো তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করতাম? এফপিএস এ মানে হচ্ছে ভর 1200 পাউন্ড, উচ্চতা হচ্ছে 6 ফিট এবং বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। সময় ওই একই থাকলো প্রতি মিনিটে, তার মানে হচ্ছে 60 সেকেন্ড। অনুরূপ আগের মতোই ক্ষমতা ইকুয়াল কি? কাজ বাই সময়। তাহলে পাম্পটিকে কতটুকু কাজ করতে হয়েছে? এমজিএইচ যোগ হাফ এম ভি স্কোয়ার। দেখো এফপিএস এ আছে, তাও কিন্তু আমি এমজিএইচ নিতেছি, কারণ এটি পরম এককে, এটিও পরম এককে। এখানে যদি আমি জি না নিই তাহলে এই যে দুটো রাশি আছে, এই দুটো রাশির একক মিলবে না, তাহলে আমাদের অঙ্ক ভুল হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে ডাটা বসানোর পর আমরা যে মানটা পেলাম সেটা হচ্ছে 14,080। এখানে দেখো ভর পাউন্ডে, ত্বরণ হচ্ছে ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা হচ্ছে ফিটে। তো পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় পাউন্ডাল। পাউন্ড ফিট পার সেকেন্ড স্কোয়ার এটাকে বলা হয় পাউন্ডাল। তাহলে এখানে এককটা কি হলো? ফুট পাউন্ডাল। এককটা কি হলো? ফুট পাউন্ডাল। এখন আমরা যদি এটাকে হর্স পাওয়ারে নিতে চাই তাহলে আমরা সরাসরি 550 দ্বারা ভাগ করতে পারবো না, কেননা আমরা জানি 1 এইচপি সমান সমান কত? 550 ফুট পাউন্ড। ফুট পাউন্ড, নট ফুট পাউন্ডাল। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই পরম এককটাকে অভিকর্ষীয় এককে নিয়ে যেতে হবে। এই কারণে এফপিএস এ জি এর যে মান 32 দ্বারা ভাগ করে আমরা পরম এককটাকে অভিকর্ষীয় এককে নিয়ে গেলাম, মানে ফুট পাউন্ডালকে আমরা ফুট পাউন্ডে নিয়ে গেলাম। তাহলে মান কত আসলো? 440 ফুট পাউন্ডাল। এবার আমরা যদি 550 দ্বারা ভাগ করে দেই তাহলে অ্যান্সারটা হর্স পাওয়ারে চলে গেল, কেননা 1 হর্স পাওয়ার ইকুয়াল 550 ফুট পাউন্ড। এবার আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। 20 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধী বল গাড়ির উপর ক্রিয়া করে? আচ্ছা, আমি আপনার কোশ্চেনটা পড়ছি। 2000 কেজি ভরের একটি গাড়ি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত একটি রাস্তা ধরে 16 মিটার পার সেকেন্ড বেগে নিচে নামার সময় গাড়ির চালক ব্রেক প্রয়োগ করায় গাড়িটি 40 মিটার দূরত্ব অতিক্রম করার পর থেমে যায়। কি পরিমাণ গতি প্রতিরোধী বল গাড়ির উপর ক্রিয়া করে? তাহলে অঙ্কের ডাটা অনুযায়ী আমাদের চিত্রটি হবে এরকম। ধরে নিলাম গাড়িটি প্রাথমিক অবস্থায় এ পয়েন্টে ছিল এবং কিছুটা পথ অতিক্রম করে বি পয়েন্টে চলে আসলো, আর এখানে এই অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে 40 মিটার। যে আনত তল বরাবর গাড়িটি নিচে নামতেছিল তার পরিমাণ হচ্ছে 30 ডিগ্রি। প্রাথমিক অবস্থায় গাড়িটির যেহেতু একটি বেগ ছিল
তো এই বেগের কারণে গাড়িটির একটি গতিশক্তি থাকবে এবং এই গতিশক্তির কারণে গাড়িটি হাফ এমবিএ স্কোয়ার এই পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে। আবার দেখো, গাড়িটি যেহেতু তার অবস্থানের পরিবর্তন করতে পেরেছে, তার মানে তার অবস্থানের কারণেও সে কৃতকাজ করতে পারবে। যদি গাড়িটির ভর এম হয় এবং সরণ যদি এস হয়, তাহলে অবস্থানের কারণে গাড়িটির কৃতকাজ কত হবে? এম এ এস। এখানে এ ত্বরণ হবে জি সাইন 30 ডিগ্রি। যেহেতু গাড়িটি তল বরাবর নিচে নেমে গেছে, সেহেতু অভিকর্ষ ত্বরণ জি এর এই বরাবর যে উপাংশটি আছে, তল বরাবর যে উপাংশটি আছে, সেই উপাংশটি নিতে হবে। যেহেতু এই থিটা হচ্ছে 30 ডিগ্রি, সুতরাং এখানে ত্বরণ কাজ করবে জি সাইন 30। তাহলে গাড়িটির মোট কাজ করার শক্তি কতটুকু? হাফ এম ভি স্কোয়ার যোগ এম জি সাইন 30 ইন্টু এস। এখানে এস এর পরিমাণ হচ্ছে 40 মিটার। যেহেতু ব্রেক প্রয়োগ করার পর গাড়িটি পুরোপুরি থেমে যায়, তার মানে ব্রেকজনিত যে প্রতিরোধী বল, সেই বলটি গাড়ির কাজ করার যে ক্ষমতা তার সমপরিমাণ কাজ করেছে। তাহলে ধরে নিলাম প্রতিরোধী বল হচ্ছে এফ, যেটা বেগের বিপরীত দিকে কাজ করছে। এবং এই প্রতিরোধী বল কতটুকু অংশ জুড়ে কাজ করছে? গাড়িটি ঠিক যতটুকু নিচে নেমে গেছে ঠিক ততটুকু অংশ জুড়ে কাজ করেছে। তাহলে প্রতিরোধী বল দ্বারা কৃতকাজ হচ্ছে এফ ইন্টু এস। এবার যদি আমরা সবগুলো ডাটা এখানে বসিয়ে দেই, তাহলে প্রতিরোধী বল এফ ইকুয়াল কত পাবো? 16,200 নিউটন। এবার আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাই। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলা হয়েছিল? আমি কোশ্চেনটা আবার পড়ছি। একটি বস্তুকে নির্দিষ্ট উচ্চতা হতে ফেলে দেওয়া হলো। ভূমি হতে 10 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হলে কত উচ্চতা থেকে বস্তুটিকে ফেলে দেওয়া হয়েছিল? ধরে নিলাম বস্তুটিকে এই অবস্থান থেকে ফেলে দেওয়া হয়েছে। যেহেতু বস্তুটিকে ফেলে দেওয়া হলো, এর আদিবেগ কি হবে? 0 হবে। ধরে নিলাম বি অবস্থানে আসার পর বস্তুটি এখন ভূমি থেকে 10 মিটার উপরে রয়েছে এবং এই অবস্থানে বস্তুটির গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে আমরা এভাবে লিখতে পারি, বিভব শক্তি mgh ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার এটা হচ্ছে গতিশক্তি, বি হচ্ছে বি অবস্থানে আসার পর বস্তুটির বেগ। আমাদের এখানে শর্তানুযায়ী গতিশক্তি হবে বিভব শক্তির দ্বিগুণ। সুতরাং আমরা বিভব শক্তি যে পাশে আছে সেই পাশে 2 দ্বারা গুণ করে দিলাম, আমাদের শর্ত পূরণ হয়ে গেল। এবার আমরা যদি এখানে ক্যালকুলেশন করি সকল ডাটা বসিয়ে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল পাবো 392। আবার যদি আমরা গতির সমীকরণ প্রয়োগ করি, তাহলে এখান থেকে আমরা h2 বের করতে পারবো। আমাদের সমীকরণটা কি? ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh2। আমি বস্তুটিকে ফেলে দিলাম, তাহলে আদিবেগ হলো 0। বি অবস্থানে আসার পরে বস্তুটির বেগ হলো ভি এবং তার অতিক্রান্ত যে দূরত্ব, সেটি অতিক্রান্ত দূরত্ব বা উচ্চতা, সেটি হলো h2। এই সমীকরণে সকল ডাটা যদি বসিয়ে দেই, তাহলে h2 ইকুয়াল পাবো কত? h2 ইকুয়াল পাবো 20 মিটার, অর্থাৎ ab ইকুয়াল 20 মিটার। তাহলে বস্তুটিকে ফেলা হয়েছিল এ থেকে ভূমি সি পর্যন্ত উচ্চতা হলো h1 প্লাস h2, মানে 10 মিটার যোগ 20 মিটার সমান সমান 30 মিটার। তাহলে বস্তুটিকে 30 মিটার উচ্চতা থেকে ফেলা হয়েছিল। এখন আমরা
এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ জি এর মানটা আবার বুঝিয়ে দিচ্ছি কিভাবে হবে। তো ক্যামেরাটা সরে গেছে। জি এর মানটা বুঝিয়ে দিচ্ছি। এখানে বস্তুটি এই তল বরাবর নিচে নেমে এসেছিল, তল বরাবর নিচে নেমে এসেছিল। তো আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি সরাসরি নিচের দিকে কাজ করে, অভিকর্ষ ত্বরণ জি সরাসরি নিচের দিকে কাজ করে। যেহেতু বস্তুটি এই বরাবর নিচের দিকে নেমে আসছে, এই বরাবর, তাহলে জি এর এই বরাবর অংশ নিতে হবে আমাদেরকে। যদি আমরা এই সরণটা এতটুকু বিবেচনা করি যে আমাদের সরণ হয়েছে এস পরিমাণ, যদি আমরা বিবেচনা করি যে আমাদের এই বস্তুটি সরণ হয়েছে এস পরিমাণ, তাহলে জি এর একটি উপাংশ নিতে হবে এই বরাবর, জি এর একটি উপাংশ নিতে হবে এই বরাবর, যার মান হচ্ছে জি সাইন থিটা, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়। এখন যদি তুমি চিন্তা করো না বস্তুটি এই বরাবর নিচে নেমে আসছে, এই বরাবর তো নিচে নেমে আসছে তাই না, উলম্ব বরাবর নিচে নেমে আসছে। তো আমরা যদি সরণ নেই, ধরে নিলাম এই সরণের পরিমাণ হচ্ছে এক্স, এখানে নিচের দিকে যতটুকু সরণ ঘটেছে উলম্বভাবে তার পরিমাণ হচ্ছে এক্স, তাহলে আমাদের আসে কি, এখানে জি সরাসরি আসে, জি সরাসরি আসে। কিন্তু এক্স কে যদি আমরা এস এর মাধ্যমে প্রকাশ করতে চাই, এক্স কে যদি আমরা এস এর মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কি হয়, লম্ব বাই অতিভুজ ইকুয়াল সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল কি আসে, এস সাইন থিটা। তার মানে এই সরণের একটি উপাংশ নিতে হবে তখন আমাদের এদিকে, বুঝা গেছে। যদি আমরা সরণকে এস চিন্তা করি যে আমাদের সরণ ঘটছে কতটুকু, এস পরিমাণ, তল বরাবর সরণ, তাহলে জি এর একটি উপাংশ নিতে হবে তল বরাবর। আর যদি আমরা জি সরাসরি উলম্ব বরাবর নিতে চাই, জি কে যদি আমরা সরাসরি উলম্ব বরাবর নিতে চাই, তাহলে আমাদের সরণটাও হিসেব করতে হবে উলম্ব বরাবর, ঠিক আছে। দুইটার মান একই হবে, দুইটা ক্যালকুলেশনের মান একই হবে, এখানে কোনো হেরফের হবে না। আমি যদি সরণ এস নেই তাও কি হবে, জি এস সাইন থিটা হবে। আবার যদি আমি সরণ এক্স নেই, উলম্ব বরাবর সরণ নেই, সেক্ষেত্রেও আমার জি এস সাইন থিটাই আসবে। আশা করি বুঝতে পেরেছ। 1 কেজি ভরের একটি হাতুড়ি আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রক্ষিত একটি পেরেককে খাড়া নিচের দিকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। ফলে পেরেকটি কাঠের মধ্যে 0.02 মিটার ঢুকে যায়। গড় বাধা বল নির্ণয় করো। আমি কোশ্চেনটি আবার পড়ছি। 1 কেজি ভরের একটি হাতুড়ি আনুভূমিক কাঠের উপর উলম্বভাবে রক্ষিত, তাহলে কাঠটি হচ্ছে আনুভূমিকভাবে আর পেরেক হচ্ছে উলম্বভাবে অবস্থিত। একটি পেরেককে খাড়া নিচের দিকে 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। ফলে পেরেকটি কাঠের মধ্যে 0.02 মিটার ঢুকে যায়। গড় বাধা বল নির্ণয় করো। এখানে গড় বাধা বল কার? বাধা বল হচ্ছে কাঠের টুকরার। আচ্ছা, প্রাথমিক অবস্থায় আমাদের পেরেকটি স্থির ছিল, তার বেগ 0 ছিল এবং হাতুড়িটি 0.8 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে। তো এই বেগের কারণে হাতুড়ির একটি গতিশক্তি থাকবে। শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী হাতুড়ির এই ভরবেগ পেরেকে ট্রান্সফার হবে এবং যেহেতু পেরেকটি হাতুড়ির মধ্যে কাঠের টুকরোর মধ্যে 0.02 মিটার ঢুকে যাবে, তো অভিকর্ষ ত্বরণ
জি এর প্রভাবে, যেহেতু উলম্বভাবে এটা কাজ করতেছে, অভিকর্ষ ত্বরণ জি অবশ্যই কাজ করবে। তাহলে এর একটি স্থিতিশক্তিও থাকবে, যে স্থিতিশক্তি ব্যবহার করে হাতুড়িটি আরো কিছু কাজ করতে পারবে। তার গতির জন্য যে পরিমাণ কাজ করার সামর্থ্য সে লাভ করলো সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবং এই যে সে কাঠের টুকরোর মধ্যে কিছুটা প্রবেশ করলো, এর কারণে সে যে স্থিতিশক্তি লাভ করলো তার পরিমাণ হচ্ছে এম জি এস। এখানে এস হচ্ছে কাঠের টুকরোর মধ্যে পেরেকটি কতটুকু প্রবেশ করেছে। তাহলে হাতুড়ির মোট কাজ করার শক্তি হলো হাফ এম ভি স্কোয়ার যোগ এম জি এস। এখন পেরেকটি যেহেতু কাঠের টুকরোর মধ্যে স্থির হয়ে গেল, তার মানে কাঠের গড় বাধা বল হাতুড়ির যে কাজ করার সামর্থ্য ছিল পুরোটাকেই রিডিউস করে দিল। তার মানে হাতুড়ির যে পরিমাণ কাজ করার সামর্থ্য ছিল, গড় বাধা বল ঠিক সমপরিমাণ কাজ করলো। গড় বাধা বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, তাহলে বাধা বল দ্বারা কৃত কাজ হবে এফ ইন্টু এস। এবার আমরা যদি সকল ডাটা এখানে বসিয়ে দেই, এম হচ্ছে 1 কেজি, বি হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড, এবং এস হচ্ছে যতটুকু কাঠের মধ্যে প্রবেশ করলো 0.02 মিটার। তাহলে আমরা এফ ইকুয়াল কত পাবো? 25.8 নিউটন। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। একজন ব্যক্তি একটি প্রস্তরখণ্ডকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করিয়া কেবল এইচ উচ্চতায় উঠাতে পারে। মানে সে একটি প্রস্তরখণ্ড উপরের দিকে নিক্ষেপ করলো, প্রস্তরখণ্ডটি কেবলমাত্র এইচ উচ্চতায় উঠলো, এবং তারপর কি হলো, তার বেগ 0 হয়ে গেল, সে আবার অবশ্যই ভূমিতে ফিরে আসবে। কিন্তু পূর্বের তুলনায় সে যদি দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করে, তাহলে এইচ উচ্চতা যখন অতিক্রম করে প্রস্তরখণ্ডটি, এইচ উচ্চতা মানে হচ্ছে আগে সে যে প্রস্তরখণ্ডটি নিক্ষেপ করছিল, প্রস্তরখণ্ডটি যে উচ্চতায় উঠেছিল তার পরিমাণ হচ্ছে এইচ। সেই এইচ উচ্চতা অতিক্রম করার সময় প্রস্তরটির ঊর্ধ্বমুখী বেগ থাকে 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে এইচ এর পরিমাণ কত বা এইচ এর মান কত। আমরা জানি শক্তি হচ্ছে কি কাজের পরিমাপ। এখানে প্রস্তরখণ্ডটি যতটুকু কাজ করেছে সেটা কি ছিল? ব্যক্তি দ্বারা প্রস্তরখণ্ডটিকে প্রদত্ত শক্তি। দেখো, যেহেতু বস্তুটি এই উচ্চতা পর্যন্ত উঠতে পেরেছে, তাহলে প্রাথমিক অবস্থায় বা প্রথমে যে সে নিক্ষেপ করেছিল, ব্যক্তি কত শক্তি প্রয়োগ করেছিল? এমজি এইচ পরিমাণ। কত শক্তি প্রয়োগ করেছিল? এমজি এইচ পরিমাণ। ব্যক্তিটি যখন প্রস্তরখণ্ডটিকে নিক্ষেপ করে তখন অবশ্যই একটা বেগে নিক্ষেপ করেছিল। তাহলে এই বস্তুটার একটা ভরবেগ ছিল। এই গতিশক্তি ছিল। এই গতিশক্তি ব্যবহার করে বস্তুটি উপরে উঠতেছিল এবং সে সর্বোচ্চ এইচ পরিমাণ উচ্চতায় উঠতে পেরেছে। সর্বোচ্চ এইচ পরিমাণে উচ্চতায় উঠতে পেরেছে মানে এইচ উচ্চতায় তার বেগ কি হয়েছিল? 0 হয়েছিল। তাহলে ভূমিতে যে গতিশক্তি ছিল পুরো শক্তিটা কিসে কনভার্ট হয়ে গেছে? স্থিতি শক্তিতে। তাহলে আমরা লিখতে পারি ভূমিতে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল এই উচ্চতায় এম জি এইচ, এই দুটো কি সমান। তাহলে প্রাথমিক অবস্থায় ব্যক্তি প্রস্তরখণ্ডটিকে কত শক্তিতে নিক্ষেপ করেছিল? এম জি এইচ পরিমাণ শক্তিতে নিক্ষেপ করেছিল। এবার দ্বিতীয় অবস্থায় ব্যক্তি যখন দ্বিগুণ শক্তিতে মানে কত? আগে শক্তি ছিল এম জি এইচ, এবার সে দ্বিগুণ এর ডাবল শক্তিতে যখন নিক্ষেপ করলো, তখন বস্তুটি এই এইচ উচ্চতা অতিক্রম করার সময় একটা বেগ প্রাপ্ত হলো। তার মান কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো, প্রস্তরখণ্ডটিকে এইচ উচ্চতায় উঠাতে কত কাজ করতে হয়েছে? এমজি এইচ পরিমাণ। এবং এইচ উচ্চতায় প্রস্তরখণ্ডটির যে বেগ
বেগ পাওয়া গেছে 9.8, এই বেগ সৃষ্টি করার জন্য আরো কত কৃতকাজ হয়েছে, হাফ এম ভি স্কোয়ার। তাহলে দ্বিগুণ শক্তিতে নিক্ষেপ করলে শক্তির পরিমাণ কত, 2 ইন্টু এম জি এইচ। এবং এই উচ্চতা অতিক্রমের সময় প্রস্তরখণ্ডটির এই উচ্চতায় উঠাতে কৃতকাজের পরিমাণ কত, এম জি এইচ। এবং এই উচ্চতায় বস্তুটিকে ভি বেগ দিতে আরো কত শক্তির প্রয়োজন, হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটি হলো এরকম, 2 ইন্টু এম জি এইচ ইকুয়াল এম জি এইচ প্লাস হাফ এম ভি স্কোয়ার। এখানে ভি হলো দ্বিতীয় অবস্থায় এই উচ্চতা অতিক্রমের সময় যে বেগ ছিল সেই বেগ। এখন যদি আমরা সকল ডাটা এখানে বসিয়ে দেই তাহলে আমাদের এইচ ইকুয়াল আসবে 4.9 মিটার। এবার আমরা একটি ক্রেনের অঙ্ক করব। ধরে নিলাম এখানে একটি ক্রেন আছে এবং বি বিন্দু এবং সিতে আরো দুটি মোটর আছে, বি এবং সিতে দুটি মোটর এবং এতে একটি ট্রেন। আর এখানে কপিকলের সাহায্যে একটি ওজন ঝুলানো আছে যার পরিমাণ হচ্ছে কত, ভর হচ্ছে 100 কেজি। ধরে নিলাম এই ক্রেনটির ক্ষমতা হচ্ছে 10 হর্স পাওয়ার এবং ক্রেনটির কর্মদক্ষতা হচ্ছে 80%। বি বিন্দুতে যে মোটরটি আছে তার কর্মদক্ষতা হচ্ছে 70% এবং সি বিন্দুতে যে মোটরটি আছে তার কর্মদক্ষতা হচ্ছে 90%। আমরা কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করে থাকি। এখন কোশ্চেন হচ্ছে এই ক্রেনটি এই 100 কেজি ভরের বস্তুটিকে কত বেগে উপরে তুলতে পারবে। এই ক্রেনটি 100 কেজি ভরের বস্তুটিকে কত বেগে উপরে তুলতে পারবে। ক্ষমতার সূত্র আমরা কি জানি, পি ইকুয়াল ডব্লিউ ভাগ টি। আবার ডব্লিউ ইকুয়াল কি, কাজ, যেহেতু ডব্লিউ হচ্ছে কাজ তার মানে বল ইন্টু সরণ। আবার সরণ বাই সময় হচ্ছে বেগ। এখানে বল এফ ইকুয়াল কি হবে, যেহেতু বস্তুটির ভর এম তাহলে বল এফ ইকুয়াল হবে এম জি। এখানে জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন দেখো ক্রেনটির ক্ষমতা কত ছিল, 10 হর্স পাওয়ার। এই 10 হর্স পাওয়ার ক্ষমতা সে পুরোপুরি ব্যবহার করতে পারবে না, কারণ তার কর্মদক্ষতা হচ্ছে 80%। 80% কর্মদক্ষতার মানে আমি এর আগে তোমাদেরকে বলেছি, তারপর আবারও বলতেছি, কোনো একটি যন্ত্রের কর্মদক্ষতা মানে হচ্ছে যদি 100% আমরা তাকে ক্ষমতা প্রদান করি বা শক্তি প্রদান করি, সে তার ঠিক যত পার্সেন্ট হচ্ছে তার কর্মদক্ষতা, ঠিক তত পার্সেন্ট কাজে রূপান্তর করতে পারবে। যেহেতু এই ক্রেনটির কর্মদক্ষতা 80%, আমরা যদি তাকে 100% শক্তি প্রদান করি সে কেবলমাত্র সেখান থেকে 80% শক্তি কাজে রূপান্তরিত করতে পারবে। তাহলে দেখো আমরা কত শক্তি প্রদান করেছিলাম, 10 হর্স পাওয়ার। হর্স পাওয়ারকে আমরা ওয়ার্ডে নিয়ে গেলাম, তাহলে 746 দ্বারা গুণ করে দিব। আচ্ছা, এবার দেখো আমি প্রথমেই 80% গুণ করে দিয়েছি, কারণ এই টোটাল ক্ষমতার সে কেবলমাত্র 80% কাজে ব্যবহার করতে পারবে। এরপর দেখো এই 80% ক্ষমতা ব্যবহার করার পর যে ক্ষমতাটা পাওয়া যাবে সেটা ব্যবহার করবে কে, বিতে যে মোটরটি আছে সে ব্যবহার করবে। বিতে মোটরের কর্মদক্ষতা কত, 70%। বি মোটর যে শক্তিটা পেল সে সেই শক্তির কেবলমাত্র 70% ব্যবহার করতে পারবে। সুতরাং আমরা এখানে ক্রেনের যে আউটপুট পেলাম সেটা হবে কি, বি মোটরের জন্য ইনপুট, এবং বি মোটর কত আউটপুট দেবে এর সাথে 70% গুণ দিয়ে দিতে হবে। এবার দেখো বি মোটর যতটুকু আউটপুট দেয় সি মোটর কি করে, সি মোটর ততটুকু গ্রহণ করে, মানে সি মোটরের জন্য সেটা হচ্ছে ইনপুট। তাহলে এই পুরো অংশটা হচ্ছে কি, সি মোটরের জন্য ইনপুট।
এবার দেখো সি মোটরটির কর্মদক্ষতা কত, 90%। তাহলে সে তার প্রাপ্ত ইনপুটের কত পার্সেন্ট আউটপুট দিবে, 90%। তাহলে টোটাল ফাইনালি আমরা ক্ষমতা কত পেলাম, এরকম 10 ইন্টু 746 ইন্টু 80% ইন্টু 70% ইন্টু 90%। আর এখানে ডান পাশে ফোর্স এফ ইকুয়াল হচ্ছে এম জি, এম এর পরিমাণ হচ্ছে 100 কেজি, জি হচ্ছে 9.8। এবার ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা বেগ ভি এর মান পাবো 3.83। তার মানে ট্রেনটি 100 কেজি ভরের বস্তুটিকে 3.83 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে তুলতে পারবে। এবার আমরা বুলেট এবং কাঠের টুকরো সম্পর্কিত আরেকটি অঙ্ক করব। আমি বলে দিতেছি এখানে অঙ্কের ডাটাটা কিরকম। ধরে নিলাম এখানে একটি কাঠের টুকরো আছে, কাঠের টুকরোর পুরুত্ব হচ্ছে 5 মিটার। এই কাঠের টুকরোকে একটি 100 গ্রাম ভরের বুলেট 450 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে এবং আঘাতের পর কাঠের টুকরোটি ভেদ করে বুলেটটি 150 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। আমাদের বের করতে হবে কাঠের বাধা বল কত। কাঠের বাধা বল কত? এখানে কাঠের বাধা বল কর্তৃক কৃতকাজ হবে গতিশক্তি পরিবর্তনের সমান। আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে এটা দেখছি। এখন দেখো বুলেটটির আদি গতিশক্তি কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার, এবং শেষ গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন কি হলো, আদি গতিশক্তি মাইনাস হচ্ছে শেষ গতিশক্তি। এই যে গতিশক্তির পরিবর্তন, এটাকে রিডিউস করে দিছে কে, বা এই পরিবর্তনটা ঘটাইছে কে? এই পরিবর্তনটা ঘটাইছে কাঠের বাধা বল। ধরে নিলাম কাঠের বাধা বল হচ্ছে এফ। এখন এই কাঠের বাধা বল কতটুকু অংশ জুড়ে কাজ করেছে? কাঠের বাধা বল এখানে এস পরিমাণ দূরত্ব পর্যন্ত কাজ করেছে। তাহলে কাঠের বাধা বল কর্তৃক কৃতকাজ হচ্ছে এফ ইন্টু এস, এবং গতিশক্তির পরিবর্তন হচ্ছে আদি গতিশক্তি মাইনাস হচ্ছে শেষ গতিশক্তি। আমি আবারও বলতেছি, এখানে কাঠের বাধা বল কর্তৃক কৃতকাজ হবে গতিশক্তি পরিবর্তনের সমান, যেটা আমরা কাজ শক্তি উপপাদ্য থেকে বলতে পারি। আবার আমরা এমনিতে নর্মালিও যদি চিন্তা করি তাহলে এই ব্যাপারটা বোঝা যায় যে এইখানে গতিশক্তির বা শক্তির কতটুকু পরিবর্তন হয়েছে, আদি গতিশক্তি মাইনাস শেষ গতিশক্তি। এই পরিবর্তনটা ঘটাইছে কে? এই পরিবর্তন যে ঘটাইছে তার সমপরিমাণ কাজ করতে হয়েছে। তো এই পরিবর্তনটা ঘটিয়েছে কাঠের বাধা বল। কাঠের বাধা বল কতটুকু কাজ করেছে? এস পরিমাণ অংশ জুড়ে কাজ করেছে। তাহলে কাঠের বাধা বল কর্তৃক কিসের কাজ হচ্ছে এফ ইন্টু এস। তাহলে আমাদের সমীকরণটি হবে এরকম। এবার যদি আমরা সকল মান বসিয়ে দেই, দেখো এখানে ভর ছিল 10 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে নিলাম, যেহেতু আমরা সকল এককে একই রকম এককে রাখতে হবে সকল ডাটাগুলোকে। সো আমরা গ্রামকে কেজিতে নিয়ে গেলাম। এখানে ক্যালকুলেশন করলে এফ এর মান আমরা পাবো 1800 নিউটন, অর্থাৎ কাঠের বাধা বল হলো 1800 নিউটন। এবার আমরা শিকল সম্পর্কিত একটি অঙ্কের সমাধান করব। ধরে নাও এখানে একটি শিকল ঝুলানো আছে, একটি দৃঢ় দণ্ডের সাথে একটি শিকল ঝুলানো আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, এবং এই শিকলের টোটাল ভর হচ্ছে 10 কেজি। তাহলে প্রতি মিটারের ভর কত? 1 কেজি করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, যদি আমরা এই শিকলের অর্ধেকটা মানে হচ্ছে 5 মিটার যদি এই দণ্ডে জড়িয়ে নেই, তাহলে আমাদের কত কাজ করতে হবে? যদি আমরা এই 10 মিটার যে ঝুলানো শিকলটি আছে, সেই শিকলটিকে এই দণ্ডের সাথে যদি এর 5 মিটার আমরা জড়িয়ে ফেলি,
বা জড়াতে আমাদের কতটুকু কাজ করতে হবে। দেখো শিকলটি 2 ভাগ হয়ে গেল, কারণ আমি 5 মিটার জড়াবো। তো এই দণ্ডে যদি আমি 5 মিটার জড়িয়ে নেই, তার মানে হচ্ছে আমার উপরের অংশে যে 5 মিটার আছে এই 5 মিটার এই দণ্ডে জড়াবে এবং নিচের যে 5 মিটার আছে এই 5 মিটার কিন্তু ঝুলেই থাকবে। ওকে, আচ্ছা এবার দেখো উপরের যে 5 মিটার আছে এই 5 মিটারের ভরকেন্দ্র কোথায় ছিল? ভরকেন্দ্র দণ্ড থেকে কোথায় ছিল? দণ্ড থেকে 2.5 মিটার নিচে ছিল। তাহলে উপরের যে 5 মিটার শিকল, এই 5 মিটার শিকলের ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? 2.5 মিটার। এবার দেখো নিচের অংশে যে 5 মিটার শিকল ছিল সেই শিকলের ভরকেন্দ্র কোথায় ছিল? এই অবস্থান থেকে 2.5 মিটার নিচে ছিল। এখন দেখো যখন 5 মিটার ঝুলে আছে, এখন এর ভরকেন্দ্র কোথায়? এখান থেকে 2.5 মিটার। তাহলে ভরকেন্দ্র এখান থেকে কোথায় সরে গেল? এই অবস্থানে সরে গেল। মানে নিচের 5 মিটার শিকলের ভরকেন্দ্রের সরণ হয়েছে কতটুকু? এই জায়গা থেকে এইখানে। তাহলে এতটুকু হলো 2.5 আর এতটুকু হলো 2.5। নিচের 5 মিটার শিকলের ভরকেন্দ্রের টোটাল সরণ হয়েছে কত? 5 মিটার। তাহলে উপরের শিকলের ভরকেন্দ্রের সরণ হয়েছে 2.5 মিটার এবং নিচের যে 5 মিটার শিকল আছে তার ভরকেন্দ্রের সরণ হয়েছে কত? 5 মিটার। উপরের অংশের শিকলের ভর হচ্ছে 5 কেজি, তাহলে 5 ইন্টু জি 9.8 ইন্টু ভরকেন্দ্রের সরণ হলো 2.5 যোগ নিচের 5 মিটারের ভর হচ্ছে 5 কেজি ইন্টু জি 9.8 এবং ভরকেন্দ্রের সরণ হচ্ছে 5। এটা ক্যালকুলেশন করলে আমরা মোট কাজের পরিমাণ পেয়ে যাব। আমাদের এখানে মোট কাজ হচ্ছে 367.5 জুল। আমি আবার প্রথম থেকে বলছি কিভাবে এটি হলো। এখানে একটি দৃঢ় দণ্ডের সাথে 10 মিটার শিকল ঝুলেছিল। এই শিকলের অর্ধেকটা এই দৃঢ় দণ্ডে আমরা জড়িয়ে নেব। তাহলে আমাদের কত কাজ হবে? যদি এই শিকলটিকে আমরা এই দণ্ডে জড়িয়ে নেই, তার মানে হচ্ছে আমাদের উপরের অংশের 5 মিটার এই দণ্ডে জড়াবে এবং নিচের অংশে যে 5 মিটার শিকল আছে সেটি ঝুলেই থাকবে। তাহলে দেখো উপরের 5 মিটার শিকলের ভরকেন্দ্রের সরণ মূলত কতটুকু হলো? এই অবস্থান থেকে এখানে। উপরের 5 মিটার শিকলের ভরকেন্দ্রের সরণ তাহলে হলো মূলত 2.5 মিটার। এবার দেখো নিচের অংশের 5 মিটার যে শিকল ছিল তার ভরকেন্দ্র কোথায় ছিল? এই অবস্থান থেকে 2.5 মিটার নিচে ছিল। যখন আমাদের জড়ানো হয়ে গেল, 5 মিটার ঝুলে থাকলো, তাহলে এখন এই 5 মিটারের ভরকেন্দ্র কোথায়? এই অবস্থান থেকে 2.5 মিটার। তাহলে মূলত আমাদের ভরকেন্দ্রের সরণ কতটুকু হলো? নিচের শিকলের এই অবস্থান থেকে এখানে, এখান থেকে এখানে সরণ হলো, এখানে থেকে এখানে 2.5, এটা হলো 2.5। টোটাল সরণ কত হলো? 5 মিটার। তাহলে আমরা এই সমীকরণে যদি সকল ডাটা বসিয়ে দেই, আমরা আমাদের মোট কাজের পরিমাণ পেয়ে যাব। আমরা কি করেছি যে উপরের 5 মিটারকে এই চেইনের সাথে জড়াই নিছি আর নিচের 5 মিটার কিন্তু ঝুলেই ছিল। তাহলে উপরের 5 মিটারের ভরকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে? এখান থেকে ভরকেন্দ্রটা 5 মিটার নিচে ছিল, তাহলে ভরকেন্দ্রের সরণ হয়েছে 5 মিটার। আর নিচের 5 মিটার যে শিকল ছিল, নিচের 5 মিটার শিকলের ভরকেন্দ্র কোথায় ছিল? এইখানে, এখানে ছিল। দেখো একবারে টপ থেকে এই পর্যন্ত কত? 7.5। এবার দেখো যখন আমরা জড়িয়ে নিলাম, এখন ভরকেন্দ্র কোথায় আছে? এই টপ থেকে 2.5 নিচে আছে। তাহলে আগে কোথায় ছিল? 7.5 নিচে ছিল, এখন কোথায়? 2.5 নিচে। তার মানে নিচের 5 মিটার শিকলের ভরকেন্দ্রের সরণ হয়েছে 5 মিটার। ওকে।